একজন মানুষ তার দেশকে কতটা ভালোবাসতে পারে, কতটা ভালোবাসলে একজন মানুষ শত্রুর বুলেটের সামনে বুক চিতিয়ে ধরতে পারে বারবার। সততা, নির্ভীক আর দেশপ্রেমের সম্মিলিত অবয়বী বা কেমন? এই সবকিছুর উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ থেকে আধুনিক রাষ্ট্রের পদযাত্রা, বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদচারণা। 1936 সালের 19 জানুয়ারি উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া জেলার গাবতলী থানার সবুজ শ্যামল ছায়া ঘেরা বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার দাদা মৌলভী কামাল উদ্দিন নাতির নাম কমল রেখে বলেছিলেন, কমল অর্থ পদ্ম। আবার এ পদ্ম একদিন তার সৌরভ সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দেবে। কালের প্রবাহে তার সেই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। মোহাম্মদ মনসুর রহমান ও জাহানারা খাতুনের দ্বিতীয় পুত্র জিয়াউর রহমান কমল। শিশুকাল এবং দুরন্ত শৈশবের কিছুটা সময় কেটেছে এই বাগবাড়ি গ্রামে। উদারতা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা, সততা আর দেশাত্মবোধের উদ্দীপনা জিয়াউর রহমান পেয়েছিলেন দাদা মৌলভী কামাল উদ্দিন এবং তেজস্বিনী দাদি রহিমা খাতুনের কাছে। দাদি রহিমা খাতুন যেমন ছিলেন ধর্মভীরু, তেমনি উদার, সংস্কৃতিমনা। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা জাহানারা খাতুনের সঙ্গীত গুরু। শিশুকাল থেকেই জিয়াউর রহমান খেলাধুলা পছন্দ করতেন। ফুটবল, হকি, ক্রিকেট, ডাংগুলি ছিল তার প্রিয় খেলা। কখনো বৃষ্টিতে ভিজে কাদা মাখামাখি করে বাড়িতে ফিরতেন, কখনো বিকেল কাটত আকাশে ঘুড়ি উড়িয়ে। তবে সন্ধ্যার আগেই ঘরে ফিরে বসে পড়তেন পড়া টেবিলে। খুব ভোরে ঘুম থেকে ওঠা জিয়াউর রহমানের ছিল ছোটবেলার অভ্যাস। 1940 সাল, মাত্র 4 বছর বয়সে বাগবাড়ি গ্রামে মাইনর স্কুলে হাতে খড়ি হয় জিয়াউর রহমানের। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন দাদা মৌলভী কামাল উদ্দিন। 6 বছর বয়সে পিতা প্রখ্যাত রসায়ন বিজ্ঞানী মোহাম্মদ মনসুর রহমান তার পরিবারকে নিয়ে যান কলকাতায়। জিয়াউর রহমানকে ভর্তি করা হয় পার্ক সার্কাসের আমিন আলী এভিনিউতে অবস্থিত শিশু বিদ্যাপীঠে। ভারতবর্ষ ভাগের পর বাবার সঙ্গে চলে যান পশ্চিম পাকিস্তানের করাচিতে। কলকাতার হেয়ার স্কুল ছেড়ে জিয়াউর রহমানকে ভর্তি করানো হয় করাচি একাডেমিক স্কুলে। 1952 সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন করাচির বিখ্যাত ডিজে কলেজে। 1953 সালে জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমিতে একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। এর মধ্য দিয়ে শুরু হয় তার জীবন সংগ্রামের নতুন এক অধ্যায়। খুব অল্প বয়সেই একজন বিচক্ষণ, দূরদর্শী, নির্ভীক অফিসার হিসেবে নজর কাড়েন সবার। 1960 সালে দিনাজপুরে খালেদা খানম পুতুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমান। 1965 সালের 20 নভেম্বর এই দম্পতির প্রথম সন্তান তারেক রহমানের জন্ম হয়। 1970 সালের 12 আগস্ট জন্ম নেন কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো। 1965 সালে ভারতের সঙ্গে যুদ্ধ বাধে পাকিস্তানের। একজন কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধে বিশেষ বীরত্ব দেখিয়ে জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে আবির্ভূত হন। পাক ভারত যুদ্ধ জিয়াউর রহমানের মনকে ব্যাপকভাবে নাড়া দেয়। পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ অরক্ষিত রেখে পাকিস্তান সরকার সব সেনা সদস্যদের পশ্চিম পাকিস্তানে জড়ো করে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক চরম বৈষম্যের পাশাপাশি এই সামরিক বৈষম্য তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে নতুন করে ভাবায়। বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা প্রচণ্ডভাবে অনুভব করেন তিনি। যখনই সুযোগ পেয়েছেন স্বদেশী সেনা কর্মকর্তাদের ভেতরে স্বাধীনতার চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। 1970 সালে অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতা গ্রহণের অপেক্ষায় ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো অনেক কম আসন পেয়েও ক্ষমতা ভাগাভাগির নানান কৌশল আঁটতে থাকেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানও এ অপকৌশলে সহযোগিতা করতে থাকেন। একের পর এক অজুহাতে ক্ষমতা হস্তান্তরে করতে থাকেন টালবাহানা। 1971 সালের 3 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন তিনি, কিন্তু কোনো কারণ ছাড়াই 1 মার্চ দুপুরে অধিবেশন স্থগিতের ঘোষণা দেন। ফুঁসে ওঠে পূর্ব পাকিস্তানের জনগণ। কারফিউ ভেঙে দিন রাত চলতে থাকে বিক্ষোভ। রাজনৈতিক সংকট উত্তরণে উত্তাল মার্চের 16 থেকে 24 তারিখ পর্যন্ত একের পর এক সংলাপ আর বৈঠক চলতে থাকে বিভিন্ন পক্ষের মধ্যে, কিন্তু ফলাফল শূন্য। স্থগিত করা হয় 25 মার্চের পূর্ব ঘোষিত জাতীয় পরিষদের অধিবেশন। 25 মার্চ সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন।
ওই দিন রাত 11টার পর থেকে অপারেশন সার্চ লাইট শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ঢাকা মহানগরীতে চালানো হয় গণহত্যা। রাতেই গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। তবে গ্রেপ্তারের আগে গণহত্যার প্রতিবাদ এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে 27 মার্চ সারা দেশে হরতাল ডাক দেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে গা ঢাকা দেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকর্মী। দিশেহারা হয়ে পড়েন দেশের মুক্তিকামী মানুষ। সারা দেশে সৃষ্টি হয় ভীতিকর এক পরিবেশ। ইতিহাসের এমন এক ক্রান্তিলগ্নে আবির্ভূত হন মেজর জিয়াউর রহমান। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। মেজর জিয়ার এই ঘোষণা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে। ঘুরে দাঁড়ায় সমগ্র জাতি, গড়ে তোলে প্রতিরোধ। শুরু হয় মুক্তিযুদ্ধ। একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী, অন্যদিকে তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর, আল শামস বাহিনীর বর্বরচিত হত্যাযজ্ঞে সারা দেশ পরিণত হয় মৃত্যু উপত্যকায়। মেজর জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি। অস্ত্র হাতে তিনি নেমে পড়েন সম্মুখ যুদ্ধে। কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন 1 নম্বর ও 11 নম্বর সেক্টরের। গড়ে তোলেন জেড ফোর্স। পরিচালনা করেন একের পর এক সফল মিশন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয় বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম এক রাষ্ট্রের। দেশ স্বাধীন হলে ব্যারাকে ফিরে যান স্বাধীনতার ঘোষক জিয়া। মহান মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। বৈষম্য, শোষণ ও বঞ্চনা মুক্ত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, ভোটাধিকার ও গণতন্ত্র, সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থার এক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে 30 লাখ মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়েছেন। সম্ভ্রম হারা হয়েছেন 2 লাখ মা বোন। কিন্তু স্বাধীনতার পরপরই হোঁচট খায় গণমানুষের সেই স্বপ্ন। 72 থেকে 75 এক দুঃশাসনের সাক্ষী হন দেশের মানুষ। অর্থপাচার, কালোবাজারি, মজুতদারি, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাজি আর অব্যবস্থাপনায় ভেঙে পড়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা। এর মধ্যে 1975 সালে নিজ দলের কিছু সদস্যের চক্রান্ত এবং বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। ভয়াবহ এক ক্রান্তিকালে উপনীত হয় বাংলাদেশ। একের পর এক ঘটতে থাকে ঘটনা, দুর্ঘটনা, হত্যাকাণ্ড, কু, পাল্টা কু। দেশ যখন চরম বিপর্যয়ের মুখে, ঠিক তখন আবারও ইতিহাসের পাতায় আবির্ভূত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। ঐতিহাসিক 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। হাল ধরেন পথহারা বাংলাদেশের। প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। সেই কারণে আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। সেনাবাহিনীর ভেতরে এবং বাহিরে বিপুল জনপ্রিয় জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পরপরই সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করেন। শৃঙ্খলা ফিরিয়ে আনেন সেনাবাহিনীতে। সারা দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় গঠন করেন গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিপুল সংখ্যক জনবল নিয়োগ করে শক্তিশালী করেন পুলিশ বাহিনীকে। ব্যবস্থা করেন যথাযথ প্রশিক্ষণের। বন্ধ হয় চুরি, ডাকাতি, রাহাজানি। সেনাবাহিনীর সক্ষমতা ও পেশাগত দক্ষতা বাড়াতে তিনি জনবল নিয়োগের পাশাপাশি নিবিড় প্রশিক্ষণের উদ্যোগ নেন। দ্রুত গণতন্ত্রায়নের উদ্দেশ্যে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ অবারিত করে দেন। পুনর্গঠন ও পুনরুজ্জীবিত করতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। তাদের মধ্যে যেতে হবে,
তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। তিনি নিজেও যোগ দেন রাজনীতিতে। 1978 সালের ফেব্রুয়ারি মাসে তিনি উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগ দল প্রতিষ্ঠা করেন। 1978 সালের 3 জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি 6 দলে জোট জাতীয় ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 76.67% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। মে মাসে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং জনগণের আস্থা যাচাইয়ে মে মাসের 30 তারিখে গণভোট আয়োজন করেন। এতে দেশের জনগণ তার কর্মসূচির প্রতি আকুণ্ঠ সমর্থন প্রদান করেন। পরবর্তীতে জাগ দল বিলুপ্ত করে 1978 সালের 1 সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী সংগ্রহে একের পর এক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেন। তার আদর্শ ও দর্শনে উজ্জীবিত হয়ে সারা দেশে বিপুল সংখ্যক তরুণ বিএনপিতে যোগদান করেন। সদ্য গঠিত এই রাজনৈতিক দলে 45% ছিল তরুণ। জিয়াউর রহমান 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন। এই নির্বাচনে 298টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 207টি আসন জয়লাভ করে। আব্দুল মালেক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ 39টি, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ 2টি, মুসলিম ডেমোক্রেটিক লীগ 20টি, জাতীয় সমাজতান্ত্রিক দল 8টি এবং ন্যাশনাল আওয়ামী পার্টি 1টি আসনে জয়লাভ করে। সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তনের পরপরই প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি করেন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে তিনি কৃষি বিপ্লবের সূচনা করেন। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাকসবজির চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামে প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। সেচ ব্যবস্থার সম্প্রসারণে প্রেসিডেন্ট জিয়া স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার ভিত্তিতে 1400 খাল খনন ও পুনর্খনন করেন, নির্মাণ করেন হাজার হাজার মাইল গ্রামীণ সড়ক। দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি তিনি গণশিক্ষার বিস্তারে সারা দেশে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেন। 27,500 পল্লী চিকিৎসক নিয়োগ করে তিনি গ্রামের মানুষের চিকিৎসার সুযোগ বিস্তৃত করেন। ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে এবং বিনিয়োগ বন্ধাত্ব দূর করতে তিনি জোর দেন শিল্পায়নে। জিয়ার দূরদর্শী নীতির কারণেই দেশে ব্যাপক ভিত্তিক শিল্পায়ন শুরু হয়। তার হাত ধরেই উন্মোচিত হয় পোশাক রপ্তানি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সর্বপ্রথম বিদেশে জনশক্তি প্রেরণের সুযোগ সৃষ্টি করেন। তার গড়ে তোলা এই 2টি খাতই এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে আছে। যুব শক্তিকে কাজে লাগাতে, তাদের দক্ষতা বাড়াতে তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। নারীদের উন্নয়নে এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় তারই হাতে প্রতিষ্ঠিত। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও আমূল সংস্কার আনেন। ভারত ও সোভিয়েত বলয় থেকে বের করে অন্যান্য রাষ্ট্রের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন। চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। তার পররাষ্ট্রনীতির সাফল্যে 1978 সালে শক্তিশালী জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব বিশ্বের সঙ্গে যে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়া, তার সুফল আজও ভোগ করছে বাংলাদেশ। শুধু তাই নয়, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে একটি সহায়তা সংস্থা গড়ে তোলার পরিকল্পনা প্রতিবেশী দেশগুলোর সামনে তুলে ধরেন। তার এই রূপরেখা ধরেই 1985 সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক।
কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি, রাজনৈতিক, সংস্কৃতি, সমাজের উন্নয়নে সারা দেশে ছুটে বেড়াচ্ছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে সুপরিচিত করছেন, তুলে ধরছেন সম্ভাবনা, তখন একটি চক্র দেশের ভেতরেই সবার অগোচরে বিস্তার করে চলে ষড়যন্ত্রের জাল। সারা দেশের মতো সেনাবাহিনীতেও প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তুমুল জনপ্রিয়। কিছু কিছু উচ্চপদস্থ কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। 1981 সালের 29 মে স্থানীয় কিছু বিরোধের মীমাংসায় জিয়াউর রহমান চট্টগ্রামে আসেন। অবস্থান করেন চট্টগ্রামের সার্কিট হাউসে। একের পর এক বৈঠক করেন বিভিন্ন পক্ষের সঙ্গে। দূরত্ব ঘুচিয়ে এক হয় সবাই। কিন্তু সব যখন ঠিকঠাক, ঠিক তখন 30 মে বাংলাদেশের ইতিহাসে রচিত হয় সবচেয়ে কলঙ্কিত এক অধ্যায়। কতিপয় দেশদ্রোহী সেনা সদস্য রাতের অন্ধকারে ঝাঁঝরা করে দেয় চট্টগ্রাম সার্কিট হাউস। ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেরেবাংলা নগরের দাফনের আগে ঢাকায় অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় ঢল নামে গণমানুষের। উপস্থিত হন 20 লাখেরও বেশি মানুষ। গণবিদায়ী কান্নায় ভারী হয়ে ওঠে বাংলাদেশের আকাশ বাতাস। আপনজন হারানোর বেদনায় হাহাকার ওঠে দেশের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে। আজও পরম শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করে বাংলাদেশ।